উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মমতার বিরুদ্ধে এফআইআর। ধর্ণা মঞ্চে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। হেল স্ট্রিট থানায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর ব্যবসায়ী। 5ই জুন নেতাজিনগর থানায় 0 এফআইআর। হেয়ার স্ট্রিট থানায় সেই এফআইআর স্থানান্তরিত। 7ই মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনুন। আপনারা কেন ये কথা বলবেন बीजेपी प्रचारेर জন্য? आप क्यों बोलते हैं कि हम मुस्लिम लोगों को लेके आया? अगर कोई लेके आया तो आजादी का टाइम में गांधी जी को क्वेश्चन कीजिए, नेहरू जी के क्वेश्चन कीजिए, राजेंद्र प्रसाद को क्वेश्चन कीजिए, अम्बेडकर को क्वेश्चन कीजिए। आपको तो जन्म ही नहीं लिया था। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। এরকম ধরনের কথা তো বলাই উচিত না, যেটা দিয়ে দাঙ্গা বাঁধতে পারে, ব্লাডশেড হতে পারে। কিপিং এভরিথিং ইন মাইন্ড, আমার মনে হয়েছিল, তখনই মনে হয়েছিল এটার এগেনস্টে কিছু না কিছু করা উচিত। কিন্তু আর যাই হোক না কেন, উনি যখন বলেছিলেন উনি যদি না থাকেন তাহলে একটা কমিউনিটি এসে কিছু করবে, তো এখন তো উনি নেই। তাহলে সব থেকে ভয়টা তো এখন আমার শান্তি হচ্ছিল না। আমার মনে আমি শান্তি পাচ্ছিলাম না যে এতদিন হয়ে গেল কিন্তু এটা নিয়ে কেউ কিছু বলছে না। এইভাবে কি করে উনি পার পেয়ে যেতে পারে? 7th of June এফআইআর রেজিস্টার হয়। 11 তারিখ সন্ধ্যাবেলা আমি এফআইআর কপিটা হাতে পাই। আমার তো যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, আমি তো সেটা বুঝে শুনে আমি কাজটা করলাম। এটা খুব অদ্ভুত হিড়িক চালু হয়েছে যে কোনো জায়গায় একটা করে আগে এফআইআর করা হচ্ছে, তারপরেই ভয়ঙ্কর পুলিশি অ্যাকশন বা ইত্যাদি ইত্যাদি। বিজেপি নেতারা কম খারাপ কথা বলেছেন, কেউ বলেছেন উল্টো করে টাঙিয়ে মারা হবে। এখন একটা পরিস্থিতির সুযোগে এই ধরনের মামলা মোকদ্দমা এগুলো আপনারা করছেন, বাংলার মানুষ দেখছেন যে প্রতিহিংসা পরায়ণ পুলিশ ব্যবহার করা, কেন্দ্রীয় এজেন্সি রাজ্যের এজেন্সি ব্যবহার করা কি সেটা মানুষ দেখছেন। ওই মুখ্যমন্ত্রী চেয়ারে বসে সংবিধানের শপথ নিয়ে রাজনৈতিক হিংসা ছড়ানো, দাঙ্গা লাগানোর মতন পরিস্থিতির সৃষ্টি করেছিলেন উনি। যে সমস্ত কথাবার্তা, ভাষা, শব্দ ব্যবহার করেছিলেন, শুধু উনি না, উনি, অভিষেক এবং আরো অনেক তাদের দলের পদাধিকারী, এমপি, মন্ত্রী, এমএলএরা অনেক আগেই তার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত ছিল। কিন্তু তখন তো এফআইআর নেওয়ার কারুর করারও ক্ষমতা ছিল না, ভয়ে। তার কারণ হচ্ছে তাকে তাহলে মাওবাদী কেস অথবা শ্লীলতাহানি অথবা গাঁজা কেস অথবা যে কোনো কানেকশনে তাকে অ্যারেস্ট করত। আর দ্বিতীয় কথা হচ্ছে পুলিশ তো কেসই নিত না, এফআইআরই নিত না। এখন সেটা অন্তত নিচ্ছে। বেটার লেট দ্যান নেভার। আইনের ঊর্ধ্বে তো মমতা ব্যানার্জি নন যে তার বিরুদ্ধে এফআইআর করা যাবে না বা কেস করা যাবে না। ইডি সিআইডি সাঁড়াশি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরপর 3 দিন তদন্তকারীদের তলব। রবিবার সই জাল তদন্তে সিআইডি তলব। সোমবার নিয়োগ দুর্নীতিতে ইডির হাজিরা। মঙ্গলে ডিজে মন্তব্যে ফের ভবানী ভবনে। 3 মামলায় 3 দিন অভিষেককে তলব। ভবানী ভবনের সই জাল মামলায় সিআইডি তলব 14ই জুন। 15ই জুন নিয়োগ মামলায় তলব ইডি দফতরে। আর 16ই জুন ডিজে মন্তব্যে সিআইডি তলব ভবানী ভবনে। ছটার আগেই কালকে ভবানী ভবনে গেছি এবং 11:30টার কাছাকাছি ইন্টারোগেশন বা প্রশ্ন উত্তর পর্ব শেষ হয়। প্রায় 5.5 ঘন্টা ধরে চলে। আগামী 14 তারিখ অ্যাপিয়ার করার জন্য বলা হয়। আমি 14 তারিখ অ্যাপিয়ার করবো। আবার আমাকে দিল্লিতেও তদন্তকারী সংস্থা যখন ডেকেছে আমি গেছি। কলকাতাতেও নিজাম প্যালেস হোক, সিজিও হেডকোয়ার্টার হোক, ইডির কাছে হোক, আমি গেছি। আমি সবসময় তদন্তে সহযোগিতা করেছি। আজকে আমাদের দলনেত্রীর বাড়িতে কিছু বৈঠক ছিল পূর্ব নির্ধারিত। মিটিংগুলো চলাকালীন আমি খবর পাই যে সিআইডির একটা টিম এসছে। সেক্রেটারির মারফতে তাদেরকে অনুরোধ করি যে আমি এই মুহূর্তে আমার বাড়িতে সশরীরে উপস্থিত নেই বলে আপনারা চিঠিটা অন্য কাউকে দিয়ে দিন, সে রিসিভ করে আমার পক্ষ থেকে নিয়ে নেবে। আপনি আপনার মতো করে যখন ইচ্ছা বাড়িতে চলে আসবেন, নিয়ে বলবেন যে আপনাকে ছাড়া কাউকে আমরা দেবো না। আমি যদি বাড়িতে না থাকি তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে আমার ফেরার জন্য। তারা যদি পরবর্তীকালে আমাকে ফোন করে আসে, আমার সাথে যোগাযোগ করে আসে এবং আমাকে বলে কোন সময় গেলে আমি বাড়িতে থাকবো, তখন নোটিশ দেবে, আমি নিশ্চিতভাবে জানাবো। অভিষেকের ডিজে মন্তব্যে তাকে তলব করা হয়েছে ভবানী ভবনে। গত 12 এপ্রিল ঠিক কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন। যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন,
4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে এবার। যারা বেশি লম্পজম্প করছেন, আমাদের সৌজন্যতা, আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করবো আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে, গড়ায় গন্ডায়। গতকাল সিআইডি দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাজিরার পর আজ ফের নোটিশ। আজ অভিষেকের বাড়ির সামনে একেবারে টান টান উত্তেজনা। অভিষেকের ডিজে মন্তব্যের তদন্তেও সিআইডি। বিকেলে নোটিশ নিয়ে কালীঘাটে তদন্তকারীরা। অভিষেকের জন্য বিকেল থেকে সন্ধে অবধি অপেক্ষা করেন তারা। অভিষেক বাড়ি ফিরতে নোটিশ ধরায় সিআইডি। আমার সামর্থ্য অনুযায়ী যেখানে যখন প্রয়োজন হয়েছে যে মামলায় ডাকুক। আর এখন সরকার পাল্টেছে, এরা বিভিন্ন ভাবে মামলায় আমাকে ট্যাগ করবে। যে মামলায় আজকে আমাকে নোটিশ দিতে এসছে, আমি বলেছি 4 তারিখের পর ডিজে বাজে। আমি প্রশ্ন করতে চাই যে আমি যদি সত্যি কোনো ভুল বলে থাকি, আমি এই স্টেটমেন্ট গুলো কবে করেছি? নির্বাচন চলাকালীন। নির্বাচন যখন চলছে, ল এন্ড অর্ডার ইলেকশন কমিশনের আন্ডার, তাহলে তখন আমার বিরুদ্ধে এফআইআর হলো না কেন? আমি যদি ডিজে বাজানোর কথা বলে থাকি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তৃণমূলের লোকেদের উল্টো করে ঝুলিয়ে দিয়ে সোজা করে দেবো। জ্ঞানেশ কুমারকে যদি আমার এগেনস্টে অ্যাকশন নিতে হতো, তাহলে অমিত শাহর বিরুদ্ধেও অ্যাকশন নিতে হতো। আর এ নিয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায় তিনি বলছেন এখন তো কারণে নোটিশ দেওয়া হচ্ছে, গত 15 বছরে অকারণে নোটিশ দেওয়া হতো। কি বলছেন শুনুন। নোটিশ তো দিতেই পারে, এ তো কারণে নোটিশ দিচ্ছে। গত 15 বছরে অকারণে কত নোটিশ খেয়েছে বিরোধীরা, বিজেপি কর্মীরা, নেতারা, তাদের বিরুদ্ধে কত কেস। তো সুতরাং এটা তো কারণে কোর্টে যাবে, গিয়ে কোর্টে বলবে। তদন্ত যে কারণে হচ্ছে, কোনোটাই তো কারোর অজানা নয় যে কি কারণে তদন্ত হচ্ছে।